দর্শক, গত বছর প্রফেসর ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় তিনি যেটা বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের ব্যাপারে তার আসলে কিছুই জানা ছিল না, তিনি কিছুই জানতেন না। টেলিভিশনে পত্রিকায় যে নিউজগুলো পাচ্ছিলেন বিদেশে থেকে, সেই নিউজগুলোই দেখছিলেন, এছাড়া তার কিছুই জানা ছিল না। সরকার পতনের পরে তাকে যখন হঠাৎ করে অফার করা হয় যে আপনাকে দায়িত্ব নিতে হবে, তখন আমি রাজি হইনি। প্রথমে আমি তখন হাসপাতালে ছিলাম, আমার একটা ছোট সার্জিক্যাল একটা ব্যাপার ছিল, একটা ছোট অপারেশন হয়েছিল। তার মানে তার ভাষ্য অনুযায়ী সেটা হচ্ছে যে 5 আগস্টের সরকার পতনের পরে তিনি এই আন্দোলনের স্টেক হোল্ডারদের সঙ্গে পরিচিত হয়েছেন। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক দৃশ্যপটে আসার চেষ্টা করছেন, জামাত চরমনার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আলোচনা আসার চেষ্টা করছে। তার মানে প্রথমে রিপোর্ট যাবে সরকারের কাছে, 11 জনকে ধরে ফেলেছি, 55,000 টাকা নগদ পুরস্কার যারা ধরে এনেছেন তাদের জন্য। এরপর এই সময়ে এখন এই যাদেরকে ধরা হয়েছে তাদের সঙ্গে এখন দেন দরবার হবে, নেগোসিয়েশন হবে, দর কষাকষি হবে যে কত টাকা দেবেন। আপনি আশপাশে ছিলেন না, ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হয়েছেন, আপনি কি পথচারী নাকি আপনি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য, কি নামে মামলা হবে এই বিষয়টি তার মানে এখন ফয়সালা হবে থানায় বসে। দর্শক, রাজধানীতে প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিল হচ্ছে কি হচ্ছে না, এই মিছিল টাটকা, মানে যে ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই ভিডিও টাটকা ভিডিও নাকি পুরনো ভিডিও, এরকম আলোচনা প্রতিনিয়ত চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। গত কয়েক সপ্তাহ ধরে খোদ রাজধানীর বুকে এবং সারা দেশে ঘন ঘন দীর্ঘ বেপরোয়া মিছিল আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনগুলোর দেখতে দেখতে একরকম উদ্ভ্রান্ত দশা হয়েছে ডক্টর ইউনূস সরকার এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনীর। এই অবস্থায় তারা কি উপায়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শায়েস্তা করা যায় সেই বিষয়টি নিয়ে যে দিন রাত ভাবছেন। যখন কখনো দিনে, কখনো রাতে, কখনো সকালে, কখনো বিকেলে, যখন ইচ্ছে আওয়ামী লীগ তার ইচ্ছা মতো ব্যানার, ফেস্টুন, মশাল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় মিছিল বের করে ফেলছে। প্রয়োজন অনুযায়ী বা প্রত্যাশা অনুযায়ী গ্রেফতার দেখাতে পারছে না পুলিশ। তখন আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কি করে শায়েস্তা করা যায় এই বুদ্ধি বের করতে মোটামুটি দিন রাত সর্বক্ষণ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন, মাথা খাটাচ্ছেন একেবারে ডক্টর ইউনূস থেকে শুরু করে ডক্টর ইউনূসের সকল পারিষদবর্গ এবং পুলিশ বাহিনীর একেবারে কর্তা ব্যক্তিরা থেকে শুরু করে প্রত্যেকজন পুলিশ সদস্য। অবস্থাটা এমন দাঁড়িয়েছে কে যে কখন কোথায় কি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এবং সেই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কি হতে যাচ্ছে তা কোনো ভাবনা চিন্তা না করেই তারা বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন, একরকমের ভড়কে দিতে চাইছেন, ভয় দেখাতে চাইছেন ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের, যাতে ভুলেও তারা কোথাও একটু স্থির হয়ে দাঁড়াতেই না পারে। আর মিছিল তারা করবে কোথা থেকে? কিন্তু এর মধ্যে বোঝা যাচ্ছে পুলিশ বাহিনীর কোনো উৎসাহ যে নাই ডক্টর ইউনূসের কথায় বা পুলিশের কর্তা ব্যক্তিদের কথায় মানে এই মিছিল বাধাগ্রস্ত করায় কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের ডক্টর ইউনূস বা পুলিশের কর্তা ব্যক্তিদের প্রত্যাশা অনুযায়ী ধরে আনায়। তার প্রমাণ হচ্ছে এখন ডক্টর ইউনূসের সরকার পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ইনাম ঘোষণা করেছেন। তিনি অর্থমূল্য ধরে দিয়েছেন যে মিছিল থেকে একজন করে আওয়ামী লীগের নেতাকর্মী বা অঙ্গ সংগঠনের নেতাকর্মী ধরে আনলেই নাকি নগদ 5,000 টাকা পুরস্কার জুটবে একজন পুলিশ সদস্যের। মানে ভাবুন, এমনিতেই নাকি জুলাই আন্দোলনে ধরুন নিহতই হয় নাই বা এখন সেই মৃত অবস্থা থেকে কিশোর ফিরে এসেছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেই ব্যক্তিরা বলছেন যে তাদের পরিবারের উপর চাপের কারণে হত্যা মামলা দায়ের হয়ে গেছে। কেউ মরেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কেউ মরেছেন হার্ট অ্যাটাকে, কিন্তু 1 বছর আগে। কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের হত্যা মামলা হয়ে গেছে এবং সেই মামলায় হাজার ব্যক্তিকে গ্রেফতার করে রেখেছে পুলিশ এবং ব্যাপক মামলা বাণিজ্য সারা বাংলাদেশে চলছে। এখন নতুন বাণিজ্যের সুযোগ, নতুন বাণিজ্যের দুয়ার উন্মোচন হয়ে গেছে বাংলাদেশ পুলিশের জন্য। মিছিলে ছিলেন বলে যে কাউকে ধরে এনে আওয়ামী লীগ নেতাকর্মী বলে একবার গারদে ঢুকিয়ে ফেলতে পারলে নগদ 5,000 টাকা পুরস্কার। সেই পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক ওয়্যারলেস বার্তায় এই কথা যে বলা হচ্ছে সংবাদ মাধ্যমের কাছে এবং সংবাদ মাধ্যমের হাতে আসা সেই অডিও বার্তায় শোনা যাচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বা সংগঠনের কোনো মিছিল চলাকালে পুলিশ সদস্যরা সেই দলের নেতাকর্মীদের গ্রেফতার করতে পারলে জনপ্রতি 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি। আজ বুধবার দুপুরের পর থেকে ডিএমপির ওয়্যারলেস বার্তায় এমন ঘোষণা দেওয়া হয়। মানে বুধবার দিন গতকাল এই ঘোষণা সারা ওয়্যারলেস বার্তার মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়ে দিয়েছে যে যেখান থেকে পারেন আওয়ামী লীগ নেতাকর্মী, ছাত্রলীগ নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে ধরে আনলেই
5,000 টাকা ইনাম। তো এই ইনাম ঘোষণার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আশা করছেন এবং তার পুলিশের কর্তা ব্যক্তিরা আশা করছেন যে গ্রেফতারের সংখ্যা অত্যন্ত বেড়ে যাবে এবং আওয়ামী লীগ আর তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আর কোনোভাবেই মিছিলে বের হবে না। এরই মধ্যে দেখেন আজকে বৃহস্পতিবারে একটা মিছিলের খবর আমি আরটিভিতে দেখছি। এই মিছিলের খবরটি আমার কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে রাজধানীতে হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সেখানে তারা বলছে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এই মিছিল বৃহস্পতিবার সকালে হয়। মিছিলে আসা 15-20 জন যুবক মাত্র 5 মিনিট সড়কে অবস্থান করার পর ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং পরে এই ঘটনায় 11 জনকে গ্রেফতার করা হয়। মানে এই মিছিলটা দেখে মনে হচ্ছে ওই যে গত বছরের শেষ থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যে ধরনের ঝটিকা মিছিল করতো আওয়ামী লীগ, অনেকটা সে ধরনের মিছিল, যে তারা এসেছেন 15-20 জনের একটা দল, তারা মিছিল করেছেন আর 5 মিনিটের মধ্যে চলে গেছেন। কিন্তু বাংলাদেশের পুলিশ কত উদ্গ্রীব এবং কত তৎপর দেখেন, সেই মিছিল 5 মিনিটের মধ্যে চলে গেছে ওই এলাকা থেকে, কিন্তু সাথে সাথে নাকি ওই এলাকায় চলে এসেছে পুলিশ এবং এসে তারা 11 জনকে ধরে নিয়ে যায়। এখন এই প্রশ্ন তো জাগতেই পারে যে ঝটিকা মিছিল চলাকালে পুলিশ উপস্থিত ছিল না এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল 14 থেকে 20 বছরের মধ্যে, তবে 2-1 জন বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। তো 5 মিনিটের মধ্যে ব্যানার গুটিয়ে সবাই চলে গেল, কিন্তু ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালালো আর 15-20 জনের মিছিল হচ্ছিল, 11 জনকে নাকি তারা গ্রেফতার করে ফেলেছে বলে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন। এরপর তিনি গণমাধ্যমকে বলেন এই গ্রেফতারকৃতদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে তা যাচাই বাছাই চলছে। যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানে কি বিরাট বাণিজ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পুলিশ বাহিনীর হাতে তুলে দিয়েছেন। দেখেন, প্রথমত এই যে 11 জনকে ধরে নিয়ে আসা হয়েছে, বলা হচ্ছে মিছিল থেকে ধরে নিয়ে আসা হয়েছে, কিন্তু মিছিল চলে গেছে 5 মিনিটের পর। তারপর অভিযান চালিয়ে হাজারীবাগ থানা পুলিশ চিহ্নিত করে 11 জনকে ধরে নিয়ে এসেছে এবং পুলিশ এখন বলছে যে এদের মধ্যে কারা মিছিলে ছিল, কারা আশপাশে ছিল, সেটা এখন যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার মানে প্রথমে রিপোর্ট যাবে সরকারের কাছে, 11 জনকে ধরে ফেলেছি, 55,000 টাকা নগদ পুরস্কার যারা ধরে এনেছেন তাদের জন্য। এরপর এই সময়ে এখন এই যাদেরকে ধরা হয়েছে তাদের সঙ্গে এখন দেন দরবার হবে, নেগোসিয়েশন হবে, দর কষাকষি হবে যে কত টাকা দেবেন, আপনি আশপাশে ছিলেন না, ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হয়েছেন, আপনি কি পথচারী নাকি আপনি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য, কি নামে মামলা হবে এই বিষয়টি তার মানে এখন ফয়সালা হবে থানায় বসে। তার মানে একদিকে গ্রেফতার করার ফলে সরকারের পুরস্কার ইনাম, অন্যদিকে এখন একটা দর কষাকষির মাধ্যমে আরো রোজগারের সুযোগ। কারণ দেখেন পুলিশ বলছেন গ্রেফতারকৃতরা কারা, গত কদিন ধরে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছিলাম যে গ্রেফতার যারা হচ্ছেন তাদেরকে পুলিশ কিন্তু চিহ্নিত করে এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানাতে পারছিল যে ইনি ঝিনাইদহের স্বেচ্ছাসেবক লীগের, উনি যশোরের এই সংগঠনের, তিনি নাটোরের এই সংগঠনের। মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের একেবারে সাংগঠনিক পরিচয় দিয়ে কিন্তু নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছিলেন। গত কিছুদিনে ঝটিকা মিছিলের প্রস্তুতির জন্য যাদেরকে গ্রেফতার করা হচ্ছিল কিংবা যারা মিছিল থেকেও গ্রেফতার হচ্ছিলেন, আজকে যারা গ্রেফতার হলেন তারা হচ্ছেন জিহাদ হোসেন, দীপু খা, ইরান হোসেন। মানে এসব নানা রকম মানে কোনো পরিচয় ছাড়া নামে একদলকে গ্রেফতার দেখানো হচ্ছে এবং এখন পুলিশ বলছে এরা কারা মিছিলে ছিল, কারা আশপাশে ছিল দেখব। পুলিশ আরো নানা রকম নতুন নতুন টেকনিক কাজে লাগাচ্ছে। চট্টগ্রাম পুলিশের মধ্যে কি করে ফেলেছে, চট্টগ্রাম পুলিশ মাইকিং করিয়েছে আওয়ামী লীগ কর্মীদের বাড়ি ভাড়া না দিতে এবং সেই মাইকিং এর ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছে বাংলাদেশ মানে সারা বাংলাদেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাজেই কর্ণফুলী থানার ঘোষণা বলে এক যুবককে সিএনজিতে বসে যেই ঘোষণা দিতে দেখা যাচ্ছে, ধারণা করে নেওয়া যায় এর প্রভাব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। মানে ডক্টর ইউনূস এমনকি বাড়িতে থাকতে দেবেন না আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে। তো তিনি কি বলেছেন, এই চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। বুধবার কর্ণফুলী থানা কর্তৃপক্ষ এই ঘোষণা দেন। ঘোষণার একটা ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। 1 মিনিট 17 সেকেন্ডের একটা ভিডিওতে লুঙ্গি এবং জার্সি পরা এক যুবককে বলতে শোনা যায়, কর্ণফুলী এলাকার সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া ভাড়া নিতে এলে তাদের সব ডকুমেন্টস থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে নির্দেশক্রমে কর্ণফুলী থানা। একই সঙ্গে মাইকে ঘোষণা দেওয়া হয়, নির্দেশ অমান্য করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীর কাউকে ভাড়া দিলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাবতে পারেন কত বড় বাণিজ্য এক আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে পুলিশের জন্য সাজিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস সরকার। আর পুলিশও নিজের মতো নতুন নতুন টেকনিক বের করছে। একদিকে আপনি বাসা ভাড়া দেওয়ার সময় সকল ডকুমেন্টস ভাড়াটিয়ার কাছ থেকে জমা নিয়ে
থানায় দেবেন। থানা তখন দেখবে যারা ভাড়া নিতে এসেছে তারা আওয়ামী লীগ কিনা। তাহলে বুঝেছেন, একদিকে ভাড়াটিয়ার কাছ থেকে টাকা খাবে পুলিশ, আরেকদিকে বাড়ির মালিকের কাছ থেকে টাকা খাবে পুলিশ। চারদিকে নাকি এই চ্যানেল আই অনলাইনে লেখা হচ্ছে, এবং আমি ক্যাম্পাস ইতেও দেখছি, দ্য ডেইলি ক্যাম্পাসেও দেখছি, যে বাড়ির মালিককে আটক করা হবে যদি সন্দেহ হয় ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য। তাহলে ভাড়াটিয়াকে আটক, বাড়ির মালিককে আটক করা হবে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভাড়াটিয়াদের মধ্যেও বাড়ির মালিকদের মধ্যেও। তার মানে কি এখন ভাড়া বাসায় ঢুকে ঢুকে পুলিশ দেখবে যে কাকে কাকে, মানে কোন বাড়িতে কে ভাড়া আছেন, এবং পুলিশের মতে সেই ভাড়াটিয়া আওয়ামী লীগ কিনা, বাড়ির মালিক আওয়ামী লীগ, বাড়ির মালিক এরকম কাউকে ভাড়া দিয়েছেন কিনা, এবং বাড়ির মালিককে তার মানে এই অভিযোগে আটক করে নিয়ে যেতে পারেন, আবার টাকা বানানোর সুযোগ, কিংবা আটক করতে পারেন, এই হুমকি দিতে পারেন, সেখানেও টাকা বানানোর সুযোগ। নাহিদ ইসলামের কথা, আজকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া চলছে সেখানে তিনি সাক্ষ্য দিয়েছেন দ্বিতীয় দিনের মতো। তিনি হচ্ছেন 47 নম্বর সাক্ষী, এবং তার সাক্ষী দেওয়ার মাধ্যমেই সম্ভবত সাক্ষ্য গ্রহণের কাজ শেষ হয়ে যাচ্ছে, খুব দ্রুতই কাজ হয়ে যাচ্ছে সবকিছু। এবং তিনি সাক্ষ্য প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। বিবিসি বাংলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে 4 আগস্ট অধ্যাপক ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছিল বললেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম 4 আগস্টের কথা বলেছেন। এর আগে আমরা তাদের আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ, তার মুখে শুনেছি যে 3 তারিখেই তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে কথা বলেছেন মালয়েশিয়ায় একজনের মাধ্যমে, একটা অ্যাপসের মাধ্যমে প্রফেসর ইউনূসের সঙ্গে প্রথম তিনি কথা বলেছেন 3 তারিখে। তার মানে হচ্ছে যে নাহিদ ইসলাম 4 তারিখে বললেও 3 তারিখে, তার মানে যেটাই হোক 3 তারিখ কিংবা 4 তারিখ যেটাই হোক, শেখ হাসিনার সরকার পতনের আগেই প্রফেসর ইউনূসকে তারা কনফার্ম করে রেখেছিলেন যে তাকে প্রধান উপদেষ্টা করা হবে। কিন্তু 5 তারিখে সরকার পতনের পরে সেনাবাহিনীতে যে মিটিং, তারপরে বঙ্গভবনে মিটিং, অনেকের নাম আলোচনা, তারপরে প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনূসের নাম আসা, সেনাবাহিনী প্রধানের সেটা প্রথমে নাম আনা, এটা বলে যে তিনি তো মানে মামলার আসামি, কনভিক্টেড, তাকে মানে সরকারের দায়িত্ব দিলে এটা আইনের ব্যত্যয় হবে, এরকম আলোচনা, মানে নতুন করে প্রধান উপদেষ্টা কে হবেন এই আলোচনা 5 আগস্টের পরে হচ্ছে। এই যে এই তথ্যগুলো যে আমরা জানতাম সেই তথ্যগুলো তাহলে সঠিক নয়, সেখানে তথ্য বিভ্রাট রয়েছে। নাহিদ ইসলাম যেটা বলছেন সেটা হচ্ছে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার জন্যই 4 আগস্ট অধ্যাপক ইউনূসের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেওয়া হয়েছিল, এবং তিনি এটাও বলেছেন যে 3 আগস্ট যখন আমরা এক দফার দাবি দিই তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই সরকার থাকছে না, আমাদের নতুন একজন সরকার প্রধান দরকার। তার মানে হচ্ছে যে আব্দুল হান্নান মাসুদের ওই মন্তব্যটাও মিলে যাচ্ছে যে 3 আগস্ট প্রফেসর ইউনূসের সঙ্গে প্রথম যোগাযোগ করা হয়। এই যে বলছেন তিনি 3রা আগস্ট যেহেতু সরকার পতনের সিদ্ধান্ত দিয়েছি, এক দফা দিয়েছি, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না, আমাদের নতুন একজন সরকার প্রধানের জন্য তখন থেকেই পরিকল্পনা হচ্ছিল। 3 তারিখ থেকেই যে ব্যাপারগুলো হচ্ছিল সেটা তিনি আবার স্বীকারও করেছেন। তার মানে সেই প্রেক্ষাপটে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে ভেবে নিয়েছিলাম, অন্য আরো অনেকের সাথে পরামর্শ করেছি, এজন্য আমরা তার সঙ্গে যোগাযোগ করি এমনটা বলেছেন। অর্থাৎ 3 আগস্টই সিদ্ধান্ত নেওয়া হয় প্রফেসর ইউনূসের কথা, তাহলে হান্নান মাসুদের কথার সঙ্গে মোটামুটি মিলেও যাচ্ছে। এখন যে কথাটা বলছিলাম যে প্রফেসর ইউনূস যে সরকারের দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন জায়গায় বলেছিলেন যে সরকার পতনের আগে এই আন্দোলন কিংবা এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কারো সঙ্গে কোনো কথা, কোনো পরিচিতি, কোনো কিছুই ছিল না। সরকার পতনের পরে হঠাৎ করে তারা ফোন দিল, ফোন দেওয়ার পরে আমি রাজি হইনি, যে কথাগুলো আমরা সবাই জানি। পরবর্তীতে জোরাজুরি করার পরে তিনি রাজি হন। তাহলে এই যে তথ্যের যে বিভ্রাট, 2 রকম তথ্য, এই 2 রকম তথ্য কেন? প্রফেসর ইউনূস কেন মানে এটা বলতে চান না যে 5 আগস্টের আগে এই আন্দোলনের সঙ্গে তার সংযোগ ছিল কিংবা এই আন্দোলনে তারও অবদান ছিল, এই আন্দোলনের স্টেক হোল্ডাররা তার সঙ্গে যোগাযোগ রাখতেন, এই ব্যাপারগুলো তিনি কেন অ্যাভয়েড করতে চান? এটার একটা পজিটিভ কারণ হতে পারে, সেটা হচ্ছে যে তিনি আসলে এই আন্দোলনের কোনো ক্রেডিট নিতে চান না। এই আন্দোলনে তার অনেক অবদান রয়েছে। এখন নাহিদ ইসলামের কথাতে বোঝা যাচ্ছে যে তাদের সঙ্গে আগে থেকেই একটা সলা পরামর্শ, আলাপ এগুলো হচ্ছিল। যদিও স্পেসিফিকলি হান্নান মাসুদ এবং নাহিদ ইসলাম 3 তারিখ 4 তারিখের কথা বলছেন, সেটা আগে থেকেও হতে পারে যে আগে থেকেও আলোচনা হচ্ছিল। সেই ক্ষেত্রে এমনটা হতে পারে, যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে প্রফেসর ইউনূস এই আন্দোলনের ক্রেডিটটা তিনি নিতে চান না, এই আন্দোলনে সংশ্লিষ্ট থাকার ন্যূনতম ক্রেডিটও তিনি চান না, পুরো ক্রেডিটটা তিনি ছাত্রদেরকে দিয়ে দিতে চান। এবং পুরো ক্রেডিটটা দিয়ে দিতে চান বলেই আমেরিকায় ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে ছাত্ররাই এটা করেছে, ছাত্রদের মধ্যেই একজন ছাত্র এটার মাস্টার মাইন্ড, এটার সঙ্গে আমার দূরতম কোনো সম্পর্কও ছিল না। হঠাৎ করেই তারা আমার সঙ্গে কথা বললো এবং সরকার পতনের পরে দেশে সরকার নেই, কি অবস্থা হবে, কে দায়িত্ব নেবে, সেরকম পরিস্থিতিতে বারবার করে বলার পরে আমি রাজি হয়েছি। এখন এই যে ক্রেডিট নিতে না চাওয়া, এটা অনেকে অনেকভাবে দেখতে পারেন। কেউ এটাকে বলতে পারেন যে তিনি উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন, সেই কারণে ক্রেডিট নিচ্ছেন না। আবার মানে
আওয়ামী লীগের পক্ষ আবার এটা বলতে পারেন যে তিনি ক্রেডিট নিতে চান না আদতে ভয়ে, যে ভবিষ্যতে এই ক্রেডিট নিতে চাওয়ার কারণে তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন কিংবা এই আন্দোলনের একজন স্টেক হোল্ডার, এরকম ক্রেডিট নিতে গেলে সেটাকে নানাভাবে ব্যাখ্যা করা হতে পারে যে শেখ হাসিনার পতনের পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন ডক্টর ইউনূস। এই আলোচনাটা যেন কোনোভাবেই না আসে সেই কারণেই হয়তো তিনি সচেতনভাবে এই ক্রেডিটগুলো নিতে চাননি কিংবা অ্যাভয়েড করে গেছেন। কারণ রাজনীতিতে নানা রকমের আলোচনাই তো হবে, পক্ষের আলোচনা হবে, বিপক্ষের আলোচনা হবে। যেটা আমি বললাম যে পজিটিভলি ভাবলে তিনি উদার মানসিকতার কারণে ছাত্ররাই সব ক্রেডিট পাক, তারাই গর্ব করুক যে তাদের দিয়েই সবকিছু হয়েছে, সেই কারণে তিনি ক্রেডিট নিতে চাননি। অথবা আরেক পক্ষ বলবে যে তিনি দূরতম ভবিষ্যতেও এই ক্রেডিট নেওয়ার ফলে যেন কোনো বিপদ না আসে সেই কারণে ক্রেডিট নিতে চাননি। এরকম অনেক কিছুই হতে পারে। কিন্তু নাহিদ ইসলামের এই কথার মাধ্যমে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকার পতন এবং জুলাই আগস্ট আন্দোলনের পেছনে, আন্দোলনের মধ্যে অবশ্যই প্রফেসর ইউনূসের একটা পজিটিভ ভূমিকা ছিল এবং অংশগ্রহণ ছিল। আন্দোলনকারীদের সঙ্গে তার আগে থেকেই যোগাযোগ ছিল এবং আন্দোলনকারীরা তাকে বাছাই করেই রেখেছিলেন যে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, সরকারের দায়িত্ব নিতে হবে, সেই পথেই তিনি দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব পালন করছেন। এখন দায়িত্ব পালনকালে অনভিজ্ঞতার কারণে কিংবা তার পুরো উপদেষ্টা পরিষদের অনভিজ্ঞতার কারণে রাষ্ট্র পরিচালনায় হয়তো ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। কোনো কিছুই ঠিকভাবে হচ্ছে না বলেই মনে হচ্ছে। একমাত্র বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থনীতির জায়গা ছাড়া বাকি সব জায়গাতেই মনে হচ্ছে যে ব্যর্থতা আসছে এবং বিভিন্ন উপদেষ্টাদের লাগামহীন কথাবার্তা নানা রকমের সমালোচনার জন্ম দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রতিনিয়ত, মব ঠেকানো যাচ্ছে না কিংবা সরকার মব ঠেকাচ্ছে না, এই সমালোচনাগুলো প্রচণ্ড রয়েছে। মামলাবাজি, মামলার ব্যবসা চলছে, যেটা সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময় স্বীকারও করছেন। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন। এখান থেকে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল লিখে আসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।